আসসালামু আলাইকুম। আজ ৭ ডিসেম্বর ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ বিএনপির প্রতি ক্ষুব্ধ কেন ইসলামী দলের নেতারা? বাংলাদেশি ছাগল চুরি করে বিপাকে ভারতীয় বাহিনী। সাদিক কায়েমকে নিয়ে কি হচ্ছে জামাতে? এবার বিস্তারিত। দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বিএনপি ইসলামী দলগুলোকে গুরুত্ব দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে পত্রিকাটি। দৈনিক ইনকিলাব গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপির পক্ষে কাজ করলেও হঠাৎ করেই ভয়াবহ তোপ দাগালো। প্রতিবেদনে বলা হয়, আর মাত্র ১.৫ মাস পরই জাতীয় নির্বাচন। সাবেক জোট সঙ্গী জামাত ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। ফ্যাসিস্ট হাসিনার দামি নির্বাচনে অংশ নিয়ে একটি ইসলামী দলসহ ৮ দলীয় ইসলামী জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনী মাঠে বেশ সক্রিয় জামাত। ৬ ডিসেম্বর সিলেটে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ৮ দলীয় জোটের বিভাগীয় সম্মেলনও সমাপ্ত হয়েছে। ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক তেমন ভালো দেখা যাচ্ছে না। এটি চরম রাজনৈতিক ভুল হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন। ইনকিলাবের প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি ইসলামী দলের শীর্ষ পর্যায়ের প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, বিএনপি ইসলামী দলগুলোকে আস্থায় আনতে পারেনি। এটি কি তাদের প্রতি অবচেতন অবহেলা, নাকি নির্বাচনী বিজয় নিয়ে অতি আত্মবিশ্বাস? এ ধরনের অতি আত্মবিশ্বাস ১৯৯১ সালে আওয়ামী লীগেরও ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে সব হিসাব নিকাশ ভেঙে চুরে বিজয় লাভ করে বিএনপি। লক্ষণীয়, আলেম ওলামার উপর দমন পীড়নের কারণে ২০০১ সালের জাতীয় নির্বাচনে যেখানে আওয়ামী লীগ পরাজিত হয়, সেখানে আলেম ওলামাকে সঙ্গে নিয়েই বিএনপি ভূমিধস বিজয় লাভ করতে সক্ষম হয়। ২০১৩ সাল শাপলা গণহত্যা, ২১-এ মোদি বিরোধী আন্দোলন ও ২৪-এর গণবিপ্লবে আলেম সমাজ ও কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অবদান অনেক। সাধারণ মানুষে যথেষ্ট আস্থাশীল আলেম সমাজের প্রতি। ভোটের হিসাব হলো, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জিততে হলে আলেম ওলামাকে মূল্যায়ন করে উল্লেখযোগ্য আসন তাদের ছেড়ে দিয়ে পাশে রাখতে হবে। এক প্রশ্নের জবাবে ওই প্রবীণ নেতা বলেন, বিশেষত কওমি মাদ্রাসার বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই সুবিশাল জনগোষ্ঠী সংখ্যায় জামাতের কর্মী সমর্থকদের চেয়েও অনেক গুণ বেশি। ধর্মতাত্ত্বিক মতপার্থক্যের জেরে তাদের সাথে জামাতের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। এই দ্বন্দ্বকে হিসাবে রেখে কওমি ভোট ব্যাংক পেতে হলে কওমি ঘরানায় যে কয়েকজন ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন করতে চায়, তাদেরকে বিএনপির জোটে অন্তর্ভুক্ত করে নিলে ভোটের হিসাব নিকাশ পাল্টে যাবে। কারণ জামাত তাদের জোটের শরিকদের বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। শোনা যাচ্ছে, জামাত তার নিজের আসনগুলোর বাইরে আরও ১০০ আসন ঘিরেও এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাহলে নির্বাচনের সময় বিএনপি কার্যত পক্ষে জটিল গ্যারাকলে পড়তে পারে। এছাড়া সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় কোন্দল, গ্রুপিং, খুনোখুনি ইত্যাদির কারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অগোছালো অবস্থায় রয়েছে। এসব কারণে দলটির জনপ্রিয়তা এখন চরম হুমকির মুখে। আরও দেখা যাচ্ছে, একটি আসন ঘিরে বিএনপির মধ্যে নানা গ্রুপিং ও কোন্দল। নির্বাচনের সময় যত নিকটবর্তী হচ্ছে, নির্বাচনী আসন ঘিরে এই গ্রুপিং ও দ্বন্দ্ব রক্তাক্ত সহিংসতায় রূপ নিচ্ছে। এমত অবস্থায় দলের ইমেজ সংকট কাটাতে এবং বিপথগামী নেতাকর্মীদের লাগাম টেনে ধরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে এসে দলের প্রতিটি স্তরের নেতাদের পুনর্বিন্যাস করতে হবে। তারেক রহমান দেশে না আসলে আগামী জাতীয় নির্বাচনে গভীর সংকটে পড়তে পারে বিএনপি বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজন্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় চোরাচালানকারী ও কৃষকদের চুরিতে সহায়ক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে। এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২ সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে, কিন্তু বিএসএফের জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছে। এক পর্যায়ে ছাগলটিকে ধরার পর সীমান্তের ওপারে নিয়ে যায়। স্থানীয় এক যুবকের দূর থেকে ধারণ করা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভারত বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও বিএসএফ প্রায়ই তা করে থাকে। এদিকে সীমান্তে সাধারণভাবে পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে কঠোর নিয়মকানুন রয়েছে। সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, বিএসএফের এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রোটোকলের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ভিডিওটি বিভ্রান্তিকর হলেও এটি ভারত বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে মনোযোগ সৃষ্টি করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামাত ইসলামী। এ তথ্য জানিয়েছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। যদিও দল থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এদিকে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার খবরটি সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন আসনটির সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ স্বাগত বার্তা দেন তিনি। পোস্টে হাদি লিখেছেন, সাদিক কায়েম আমার ভাই, তিনি ঢাকা ৮-এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া। তিনি আরও লিখেছেন, দেশপ্রেমিক জনতার জোয়ারি ওসমান হাদির কর্মী, সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা ৮-এর সমগ্র ময়দানি দলহীন হাদির দল, ইনসাফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। উল্লেখ্য, এর আগে এই আসনে জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল দলটি। মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে নিয়ে গুজব ও অপপ্রচারকে পাত্তা না দিয়ে তিনি দায়িত্বশীল সন্তান হিসেবে মমতাময়ী মায়ের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। যুক্তরাজ্য চীনের চিকিৎসকদের ঢাকায় আনা, লন্ডনে নিয়ে কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সহ চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তিনি। দেশে ফেরার আগে বেগম জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে জানিয়েছেন তিনি দেশে ফিরবেন, এটি চূড়ান্ত, আর সেটি তফসিল ঘোষণার পরপরই। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলেই এরপরই তিনি দেশে ফিরতে চান। তবে কোনো কারণে যদি সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা আরও বেশি বিলম্বিত হয়, তাহলে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরে আসবেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই। যারা না আসার কথা ছড়াচ্ছে তারা ছড়াবেই। তার নেতৃত্বে দল নির্বাচনে অংশ নেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়েই দেশে ফিরে আসবেন। দেশে ফিরে তিনি আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, তারেক রহমান যখন মনে করবেন তখনই দেশে ফিরবেন। তার ফেরার বিষয়ে কোনো ধরনের বাধা নেই। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের রূপ দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিল সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি। যদিও এই কমিটি শুরুতে বলেছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং 24 ও 25 নম্বর বাংলো বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে। কিন্তু এই দুটি প্রস্তাবের মধ্যে এখনও কোনোটির বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে এমন আলোচনা হচ্ছে বলে জানা গেছে। গণপূর্ত অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ আওয়ামী লীগের শাসন আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এর 1 মাস পর গত বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয়। পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত 7 জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি করে দেয়া হয়। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে নিয়ে আলোচনায় শুরু হয়। শুরুতে যমুনা এবং হেয়ার রোডের কিছু বাংলো ব্যবহারের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সংসদ চত্বরের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কমিটির সদস্যরা গত সেপ্টেম্বর মাসে ভবন দুইটি পরিদর্শন করেন, কিন্তু নানামুখী জটিলতায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের উদ্যোগ থেকে সরকার সরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা হলে
লুই আই কানের নকশার লঙ্ঘন হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের বাড়ি দুটিকে প্রধানমন্ত্রীর বাসভবন করা হলে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন সেই প্রশ্ন ওঠে। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর ওই মাস কিংবা মার্চ মাসে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনের প্রয়োজন হবে, কিন্তু এই স্বল্প সময়ে সেই ব্যবস্থা করা কঠিন হবে। শুধু তাই নয়, নতুন বাড়িতে প্রধানমন্ত্রী থাকলেই শুধু হবে না, তার দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা কোথায় থাকবেন সেই প্রশ্নও আসে। তাদের জন্য নতুন করে বাড়ি বানাতে হবে, এমন জায়গা কোথায় পাওয়া যাবে সেটাও বড় প্রশ্ন। জানা গেছে প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণ করতে হলে এ সংক্রান্ত প্রকল্প গ্রহণ করতে হয়। এই প্রকল্প গ্রহণ করতে হবে গণপূর্ত মন্ত্রণালয় বা সংসদ সচিবালয়কে। প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দ থাকতে হবে। বরাদ্দ নিশ্চিত করবে অর্থ মন্ত্রণালয়, কিন্তু চলতি 2025-26 অর্থ বছরের জন্য সরকারের নেওয়া মূল এডিপিতে এ ধরনের কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। ফলে আপাতত সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটি ঠিক করবে আগামী নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকার। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেখভাল করছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন জনের কাছ থেকে প্রতারিত হই, বা ধরুন ভুয়া পুলিশ, ভুয়া দুদক কর্মকর্তা, ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের কাছে এসে প্রতারণার ফাঁদ পাতে। সেই জন্যে আইডেন্টিটি কার্ড এটি খুবই জরুরি একটা বিষয়। যে কেউ যখনই আপনাকে চ্যালেঞ্জ করবে বা আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে এসে কিছু চাইবে বা সহযোগিতার উদ্যোগ নেবে, তখন আপনি যাচাই বাছাই করবার জন্য তার আইডেন্টিটি কার্ড চাইতে পারেন। আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ তৈরি হয়, তাহলে নিকটস্থ থানা অথবা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে আইনি সহায়তা পেতে পারেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজের জীবনকে নির্বিঘ্ন করুন এবং অন্যকেও এই তথ্যগুলো জানান। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার যে আলোচনা ইসরায়েলি রাজনীতিতে বারবার উঠেছে, সে বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস। জর্ডান সফরে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। মেটস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপ না নেয়। জর্ডানের বন্দর নগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মেটস বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেওয়া চলবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে, তাই পশ্চিম তীরে কোনো ধরনের সংযুক্তিকরণ মেনে নেওয়া যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতি কট্টর ও ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে এই অঞ্চলকে দাবি করে থাকে। মেটস বলেন, আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই, যেখানে ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে। তিনি আবারও জার্মানির 2 রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, শান্তি আলোচনা দ্রুতই শুরু হওয়া উচিত। এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। মেটস বলেন, গাজায় 2 মাস ধরে যুদ্ধবিরতি ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে, এতে আমরা স্বস্তি পাই। তবে এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে। তিনি বলেন, এর অংশ হিসেবে গাজার বেসামরিক জনগণের এখনও বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে। শীতের আগেই আরও বেশি মানবিক সহায়তা জরুরি। পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মেটস ইসরায়েলে পৌঁছান। এদিনই সন্ধ্যায় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে তার বৈঠক হয়। রবিবার তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।